ঈদ মোবারক স্যার, ঈদের অনেক অনেক শুভেচ্ছা। এবং এই সময়টায় আপনাকে পেয়ে গেলাম, সেটা আমার জন্য ভীষণ আনন্দের। আজকে আসলে ঈদের সময়টা দেখা যায় যে আমরা নিজেদের ছোটবেলার ঈদের কথা যেমন শুনতে চাই, তেমনিভাবে আসলে আপনাদের যেই সময়টা ছিল, আপনাদের শৈশবকাল, সেই সময়টার গল্প কিন্তু খুব শুনতে ইচ্ছে করে, জন্য গল্প শুনতে আজকে চলে এলাম। কিন্তু প্রথমে জানতে চাই যে এবারের ঈদ আসলে কেমন কেটেছে, কেমন কাটছে, এই সময়টা কতটা উপভোগ করছেন? তো এইটা আমার বিশেষ করে খুব প্রিয়, কারণ এখানে 30 দিন মানুষ সিয়াম সাধনা করেন, তারপর ঈদের আনন্দটা উদযাপন করেন। আর পরিবার পরিজনের সঙ্গে মিলিত হতে পুরো ঢাকাটাই ফাঁকা হয়ে যায়, বদলে যায়। আর বড় বড় শহর থেকে গ্রামে যাচ্ছেন, এই যে একটা সম্পৃক্ততা, আবার তার উৎসে ফিরে যাওয়া, এটা খুব আনন্দ দেয় আমাকে। আর বিশেষ করে শিশুদের আনন্দ আমাকে খুব স্পর্শ করে। তারা যেন অত্যন্ত আনন্দ নিয়ে ঈদটা করে, এবং একই সঙ্গে আমরা স্মরণ করি যে সমস্ত শিশু অত্যন্ত কষ্টে আছে এই মুহূর্তে বিশ্বের। যেমন গাজার যে শিশুরা, তাদের কাছে ঈদ বলে কিছু নেই এখন, তাদের জন্য আমরা একটা প্রার্থনা করি। আর যেন এই প্রার্থনাটাও করি যেন আগামী বছর ঈদটা যেন তাদের খুব অর্থপূর্ণ হয়। সত্যি তাই। এবং এই বিষয়টা চলে এলে আসলে মনটা খারাপ হয়ে যায়। নিজেরও যত পরিকল্পনা থাকে কিছুই তখন আর মন টানে না বা করতে ইচ্ছে করে না। কিন্তু আপনি যখন শৈশবের কথা বলছিলেন, সেই শৈশবের গল্পেই ফিরে যাব। তার আগে আমি একটু দর্শকদেরকে আমন্ত্রণ জানিয়ে আসি। অবশ্যই আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 9-এর ঈদের এই বিশেষ আয়োজন কিংবদন্তিদের কথার আজকের পর্বে। সাথে আছি আমি অর্চি রহমান, এবং আজকে আমার অতিথি বা আমি তার অতিথি হিসেবে এসেছি। সেই সৌভাগ্য আমার হয়েছে। আমি যার সাথে কথা বলছি, আমার সামনে যিনি বসে আছেন, ভীষণ গুণী একজন মানুষ, মানবিক একজন মানুষ, অনন্য একজন মানুষ বলতেই হবে। এবং সেই সাথে আমাদের দেশের বরেণ্য কথা সাহিত্যিক এবং সাহিত্য সমালোচক, চিত্র সমালোচক, নানান গুণে আসলে তাকে নানান পরিচয় করিয়ে দিতে চাই। তিনি অধ্যাপক, খুব প্রিয় একজন শিক্ষক। তিনি শিক্ষক হিসেবে কাজ করছেন দীর্ঘদিন ধরে, এবং ছাত্রদের কাছে ভীষণ ভালো লাগার একজন মানুষ। কথা বলছি ডক্টর সৈয়দ মঞ্জুরুল ইসলামের সাথে, এবং পুরোটা সময় জুড়ে তার সাথেই আমি কথা বলবো, তার জীবনের গল্প শুনবো, তার শৈশবের সময়টায় ফিরে যাবো, আবারও গল্পে যাচ্ছি। স্যার, সেই গল্পে একটু যেতে চাই। আমাদের শৈশবের যেমন ঈদ ছিল, সেটা থেকে আসলে আপনাদের শৈশবের ঈদটা অন্যরকম, প্রাণবন্ত, অন্যরকমই ছিল আসলে, বলতে চাই সেভাবে। একটু যদি সেই সিলেটের সময়টাতে ফিরে যেতে চাই। অবশ্যই, মানে তিনটি যদি পার্থক্যের কথা বলি তাহলে বোঝা যাবে যে সেই সময় ঈদ কীরকম ছিল। মেয়েরা বা মহিলারা কখনো বাজারে যেতেন না, কাজে ঈদের কেনাকাটা এবং কি বাড়িতে শাড়ি যাদের দরকার সেই সমস্ত পুরুষেরই ঘটনা ছিল। ফলে এখনের সঙ্গে সেটা তুলনা করা যায়। দ্বিতীয় হচ্ছে, আমাদের সময় বাহুল্য জিনিসটা একেবারেই ছিল না। তো ফলে অনেক পরিবারে যাদের সন্তানদের কোনো একটা ঈদে হয়তো খুব দামি কাপড় দেওয়া হয়েছে, পরের ঈদে তারা খুব সাধারণ কাপড় পেত। অথবা কোনো একটা ঈদে জুতা দেওয়া হয়েছে, ওই জুতা পেতে তার 4 বছর অপেক্ষা করতে হতো। তো বাহুল্য বর্জিত ঈদে কোনো আনন্দ ছিল না, সেটি অবশ্যই না। আনন্দের ব্যাপারে কোনো কার্পণ্য ছিল না। কিন্তু অবাক কাণ্ড হচ্ছে, পাড়া প্রতিবেশীদের ভিতর সংযোগটা অনেক বেশি পরিপূর্ণ ছিল। ফলে একটা আনন্দ এবং সবাই মিলে সম্মিলিত উদযাপনের স্মৃতি আমার খুব গভীরভাবে আমার মনের ভিতর প্রথিত হয়ে আছে। পরিবারের যে বন্ধনটা, আপনার বাবা মায়ের সাথে আপনার যে যেমন সম্পর্ক ছিল, ভাই বোনদের সাথে যেমন সম্পর্ক ছিল, সেটা এই সময়ে বা এই প্রজন্মে এসে আপনি কতটা দেখেন যে সেখানে আছে? কিন্তু ওই যে বললাম না, ভার্চুয়াল হয়ে গেছে সবকিছুই। এখন ঢাকা থেকে মায়ের সঙ্গে হয়তো ভিডিওতে কথা বলে, আর যাওয়ার ইচ্ছা থাকে না। যেতে চাইলে যেমনও যেতে পারবে তাও তো না। সবাইকে নিয়ে উদযাপন করবেন, কিন্তু তা কিন্তু হয় না। দেখা যাচ্ছে ঈদের সময়, ঈদের দিন আমি যখন পুরো শহর ঘুরে আমার যত মুরব্বী ছিলেন সালাম করে বেশ ভালো একটা সালামের সংগ্রহ নিয়ে বাড়ি ফিরেছি। এখন যদি এই ধরনের ভ্রমণ আমাকে করতে হয়, তাহলে 2 দিন লাগবে আমার শুধু এই সবাইকে দেখাশোনা গিয়ে সালাম করতে। কিন্তু কোথায় যেন আমরা হারিয়ে ফেলেছি ওই যে সবাই মিলে থাকা, একটা স্বার্থপরতা আমাদের দেশে এখন খুব বেশি বড় হয়ে উঠছে। তো আমি আশা করি এই ঈদে মানুষ একটু নতুনভাবে নিজেদের দেখবেন, আর একটু চিন্তা ভাবনা করলে কিন্তু আমরা সেই পুরনো মূল্যবোধগুলি বাঁচিয়ে রাখতে পারি। সত্যি তাই, সেই প্রত্যাশা আমাদের সবসময়ই থাকে। ছেলেবেলার গল্প শুনছিলাম, এই গল্প আসলে শেষ হবার নয়, অনেক কিছুই জানবার আছে। আজকে একটু করে জানতে চাইবো, তবে এই মুহূর্তে আপনার অনুমতি নিয়ে আমি ছোট্ট একটা বিরতিতে যেতে চাই। অবশ্যই। প্রিয় দর্শক, আপনারা দেখছেন চ্যানেল 9-এর ঈদের এই বিশেষ আয়োজন কিংবদন্তির কথার আজকের পর্ব। সেই সাথে
আমি আপনাদের সাথে আছি অর্চি রহমান। ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে আসছি আবারও আজকের আয়োজনে, সাথেই থাকবেন। সুন্দর ইতিহাসটা লিখে রেখেছিল, কিন্তু ইতিহাসটা কেউ কিন্তু এই যে নষ্ট করে ফেলছে, চাপ দিয়ে দিয়ে আগের মতো সেই আমরা বসে এখানে কথা বলি। ওকে, শিওর। এবং যেই গল্পে ছিলাম দিতে যাবার আসলে মন চাইছিল না, তারপরে বিরতি থেকে ফিরে এলাম, একটু দর্শকদেরকে আমন্ত্রণ জানিয়ে আসি। অবশ্যই। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম চ্যানেল 9-এর ঈদের এই বিশেষ আয়োজন কিংবদন্তির কথায়, এবং আজকে আমি আছি ঢাকা ভার্সিটি এরিয়াতে। আপনারা দেখতেই পাচ্ছেন, এবং আমার সাথে যিনি আছেন ভীষণ পছন্দের ভালোবাসার শ্রদ্ধেয় একজন মানুষ, ডক্টর সৈয়দ মঞ্জুরুল ইসলাম। কথা বলছিলাম তার সাথে, আবারও গল্পে চলে যাচ্ছি। এবং যেই গল্পে ছিলাম, এতটা সময় দীর্ঘ 50 বছরের এত পরিবর্তন আপনার চোখের সামনে দিয়ে গেছে। এই ঢাকা ভার্সিটিতে কত কিছু আপনি দেখেছেন, উপলব্ধি করেছেন। এই ভাবনাটা এখনো আপনাকে কিভাবে আন্দোলিত করে? প্রবলভাবে। কত দীর্ঘ বলে, আমার শিক্ষকতার জীবন এই বছর হবে 50 বছর। তারও আগে 1968 সালে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকি 18 বছর বয়সে, প্রথম বর্ষের শিক্ষার্থী হিসাবে ইংরেজি বিভাগে। তখন তো সমস্ত বাংলাদেশে আন্দোলন শুরু হয়ে গেছে। এই যেখানে বসে আছি বটতলা, এই যে মূল যে বট গাছটি সেটি নেই, সেটি পাকিস্তানিরা কেটে ফেলেছিল। আচ্ছা। তাদের ধারণা ছিল গাছ কেটে ফেললেই হয়তো সব প্রতিবাদ থামানো যায়, কিন্তু সেটি পরে আবার নতুন করে রোপণ করা হলো, এবং এডওয়ার্ড কেনেডি, যিনি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ছিলেন, তিনি সেটা রোপণ করেছিলেন। তো আজকে বিশাল মহিরুহ, তো ঢাকা বিশ্ববিদ্যালয় একটা মহিরুহ, সত্যি তাই। এবং সেটি আমার জীবনে যে শক্তি এবং সাহস দিয়েছে, শিক্ষা তো দিয়েইছে, অনুপ্রেরণা দিয়েছে, যার ফলে আমার হয়তো পড়াশোনাটা খুব গতি পেয়েছে। আমার একটাই দুঃখ যে মুক্তিযুদ্ধে আমি সক্রিয় অংশগ্রহণ করতে পারিনি। এটা পারিবারিক অনেক কারণ ছিল অনেকেরই, কিন্তু একেবারে 68 সাল থেকে আমি অবিচ্ছেদ্যভাবে এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম। তারপর যখন দেশ স্বাধীন হলো, তখন প্রত্যাশা তো মানুষের বেড়ে গেল। আর আমাকে যখন শিক্ষকতার জন্য আমন্ত্রণ জানালেন আমার শিক্ষাগুরু অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, তখন আমি সানন্দে রাজি হলাম। তারপর কয়েক বছর পর আমি চলে গেলাম বিদেশে পড়াশোনা করতে। পিএইচডি নিয়ে আবার ফিরে আসলাম 1981 সালে। তারপর থেকে নিরবিচ্ছিন্নভাবে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আছি। যখন আপনি বিদেশে ছিলেন, কখনো কি মনে হয়েছিল যে এমন দেশে কি আর যাওয়া হবে কিনা, বা দেশে যাব কিনা? অনেকেই তো বিদেশে চলে যাওয়ার পরে আর দেশে ফিরতে চায়নি। কোন তাড়না থেকে, ভাবনা থেকে আপনি দেশে চলে এলেন? আমি জানি না, আমার কখনো মনে হয়নি যে আমি বিদেশে থাকবো বা বিদেশে চাকরি করব। ঢাকা বিশ্ববিদ্যালয় আমাকে যে সম্মান দিয়েছিল, সে সম্মানের তো মর্যাদা রাখতে হয়। আর আমার বাবার খুব উৎসাহ ছিল না বাইরে গিয়ে কেউ থাকে। আমার ছোট যারা, তারা প্রায় সবাই বিদেশে থাকে। আমার সেরকম কিছু মনে হয়নি, বরঞ্চ 5 বছর একটানা ছিলাম। আচ্ছা। থেকে আমি যখন ফিরে মনে হয়েছিল আমার কাজ শেষ হয়েছে বিদেশে, এখন আবার স্বদেশ, দেশে ফিরতে হবে। অবশ্যই দেশে ফিরতে হবে, শুধু না, দেশে আমার কাজগুলি করতে কাজ আছে। এবং যেই সাহস এবং শিক্ষা আপনাকে এই অবস্থানে, এই পর্যায়ে এনেছে, সেই সাহস শিক্ষা আপনি যুগে যুগে ছাত্রদের মাঝে বিলিয়ে দিয়েছেন, আলো ছড়িয়েছেন। এই বিষয়টা আসলে না, আমি নিজেকে অত সফল মনে করি না। আমার কাজটুকু আমি করেছি। আমার কথা হচ্ছে, প্রত্যেকেই যদি নিজের কাজটুকু সম্পন্ন করে নিষ্ঠার সঙ্গে এবং একটা ভালোবাসা থেকে, যে এই প্রতিষ্ঠান আমাকে এত দিয়েছে, আমি তাকে কিছু ফেরত দিই, এই মানুষ আমাকে এত দিয়েছে, মানুষের ট্যাক্সের পয়সা আমি যাইনি, তারপর আমার মনে হয়েছে মানুষ আমাকে যা দিয়েছে তার বিনিময়ে আমাকে কিছু দিতে হবে। এবং আমি কতখানি আলো দিতে পেরেছি জানি না, কিন্তু আমি অনেক বেশি আলোকিত হয়েছি। এবং যদি একটু ঈদের যেহেতু স্মৃতি কথা আমরা মনে করছি এবং পুরোনো দিনের কথা শুনছি, যখন ছাত্রাবস্থায় আপনি ছিলেন তখন ঈদের সময়টা কি করতেন, বা ঈদের যেই সময়টা পেতেন কিভাবে উপভোগ করতেন, বা বন্ধুদের সাথে কেমন কাটতো? ঈদের সময় আমি কখনো একা থাকিনি, কারণ আমার মা চাইতেন যে ঈদের সময় মার সঙ্গে কাটাই। কিন্তু যখন ছাত্র ছিলাম তখন মাকে ছাড়া ঈদ কোনোদিন আমার করা হয়নি। তো ফলে একবার বিমানে গিয়েছিলাম, মাত্র 17 টাকা টিকিট ছিল, সেই সময় টিকিট প্রাইস ছিল। আমার বৃত্তি পেয়েছিলাম, আমি গিয়েছিলাম, যাওয়াটা উচিত মনে করেছি, গিয়েছি। এই
আপনার মা আপনার জন্মেরও আগে থেকে শিক্ষকতা করতেন, ভীষণ ব্যস্ত থাকতেন, তারপরেও আপনাদের যে ভাই বোনেরা ছিল তাদেরকে যে আদর্শে উনি বড় করেছেন এবং ঈদের সময়টা যে আনন্দে আপনারা কাটাতেন, মায়ের আসলে রান্নার সাথে ঈদের সাথে একটা সম্পর্ক থাকে, যেমন পুরো রমজানের সময়টা তারা যে কষ্ট করে। আমি বলি আপনাকে, এই যে চাঁদ রাত যেটাকে বলি, হ্যাঁ, সেদিন অনেক রাত পর্যন্ত মা শুধু রান্না করতেন। হ্যাঁ, তারপরে সেই সময় তো ওই ফ্রিজ ছিল না বাড়িতে, কাজে ওদের করতেন যাতে পরের দিন নষ্ট না হয়, সকালে খাওয়া যায়। তো পরিস্থানি পরোটা নামে একটা, ভাই বোন বলতাম পরিস্থানি পরোটা, এই নামে কিছু নেই, কিন্তু এত মজার পরোটা করতেন, রোস্ট করতেন, কি জানি রান্না করতেন, আমি তো এত রান্নার নামও জানি না, যাই করতেন অমৃত সেটা। আসলে কিন্তু ভালো করতেন, আসলে দুর্দান্ত ভালো রান্না করতেন। এবং সবচেয়ে উত্তরাধুনিক মা ছিলেন এই অর্থে, রান্না করতে গিয়ে বই পড়তেন, এবং হ্যাঁ বই পড়তে পড়তে ভারী, সেটা কি রেসিপির বুক নাকি না না যে কোনো বই, গল্পের বই, উপন্যাস? উপন্যাস খুব প্রিয় ছিল, আশাপূর্ণা দেবী ইত্যাদিদের নাম শুনতাম। তো সেই উপন্যাস পড়ছেন, গল্প বই পড়ছেন এবং রান্না করছেন। তিনি রান্নার কাজটাই কোনো স্ট্রেস হিসেবে নিতেন না। আচ্ছা, মানে মোটামুটি করতে হবে করব, কিন্তু খুব আনন্দের সঙ্গে, আনন্দের সাথে, সত্যি তাই। এবং যে কোনো কাজ আনন্দের সাথে করলে সেটা নিয়ে বাঁচা যায়, এটা আমরা যে বাবা মাদের থেকে শিখেছি, সেই শিক্ষাটা এখনো আমরা নিয়ে রাখতে চাই। এবং এরকম আরো অনেক গল্প শুনবো, তবে আবারও ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতিটা নিয়ে আসছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন কিংবদন্তির কথা। এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি এক্ষুনি, আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম কিংবদন্তির কথা এবং আপনাদের সাথে আছি আমি অর্চি রহমান, এবং আমার সাথেও একজন কিংবদন্তি উপস্থিত আছেন, যার থেকে আসলে প্রতি মুহূর্তেই শেখার আছে, যার থেকে আসলে প্রতি মুহূর্তেই আলো ছড়িয়ে যায়, সেই আলোতে আমরাও আলোকিত হতে চাই। সাথে আছেন ডক্টর সৈয়দ মঞ্জুরুল ইসলাম, কথা বলছিলাম তার সাথে, আবারও চলে যাচ্ছি তার কাছে। এবং যেটা আপনি বলছিলেন বিরতির আগে, যে মায়ের কথা, মায়ের বই পড়ার অভ্যেস, এবং আমি যতটুকু জানি যে আপনার মাই বই পড়ার অভ্যেসটা আপনাদের মধ্যেও তৈরি করে দিয়েছিল, খুব বই উপহার পেতেন, এরকম একটু বইয়ের গল্পে যদি আসতে চাই। শুধু মা না, আমার বাবাও তো শিক্ষক ছিলেন, একসময় শিক্ষা বিভাগে ছিলেন, জীবনের শেষ 4 বছর তিনি কাটিয়েছেন যে স্কুলে আমি এসএসসি পাস করেছি, যে স্কুল থেকে, সেই স্কুলের সিলেট গভর্নমেন্ট হাই স্কুল, তার হেডমাস্টার হিসেবে তিনি কাজ করে অবসরে গিয়েছিলেন। তো বাবা ছিলেন ইংরেজি সাহিত্যের ভক্ত, যদিও তিনি আরবিতে, সাবসিডিয়ারি ছিল ইংরেজি, এবং বাসায় প্রচুর উপন্যাস ছিল, জেন অস্টেন, ডিএইচ লরেন্স, এবং কেউ নেই পড়তেন। তখন তো অনেক সস্তাও ছিল, শিলং থেকে কিনতেন। আর রবীন্দ্রনাথের খুব ভক্ত ছিলেন, রবীন্দ্র রচনাবলী আমাদের ছোটোবেলায় আমাদের আলমারিতে ছিল, কাজে আমাদের বাড়িতে 4-5 আলমারি বই ছিল। সেই বইয়ের কারণে হয়তো বই পড়ার প্রতি আমার আগ্রহটা বেড়েছে। আর বই আমাদের পরিবারের সবাইকে উৎসাহ দেওয়া হতো বই পড়ার জন্য, সেই জন্য জন্মদিনের উপহার হিসেবে সবসময় বই পেতাম। এই বই পড়ার অভ্যেস থেকেই, ভালো লাগা থেকেই কি আসলে লেখালেখির সাথে যুক্ত হওয়া? সেই ভালো লাগাটা কি করে তৈরি হলো? হঠাৎ নিশ্চয়ই হয়নি। না, হঠাৎ হয়নি। আমার মনে হয় আমার মনের ভিতর ছিল সেটি, যে একদিন লেখালেখি করতে হবে। কারণ যত পড়তাম তত অবাক হতাম, এত সুন্দর বর্ণনা, এত সুন্দর চরিত্রায়ন কী করে মানুষ করতে পারে। হয়তো তখনই মাথার ভিতর ছিল। কিন্তু আমার বই পড়ার, গল্প লেখার অনুপ্রেরণা এসছে 2জন গল্প দাদু থেকে। আমাদের গ্রামের একজন ছিলেন, আমাদের গ্রাম না আমাদের পাড়ায়, দুঃখিত, যিনি হিন্দু বিধবা মহিলা, খুব সূচিবায়ু ছিল, তিনি গল্প বলতেন, তার চারদিকে গোল হয়ে আমরা বসতাম, দুর্দান্তভাবে সুন্দর গল্প বলতেন। আর আমাদের বাসায় একজন কাজের মানুষ ছিলেন, তিনি গান গাইতেন এবং গান গেয়ে গিয়ে গল্প বলতেন। হাসান রাজার গান তার থেকে প্রথম শুনেছি, সুন্দর গলা ছিল। উনি আমাকে কাঁধে নিয়ে এই মেলা টেলায় যেতেন। তিনি আমাকে এরিয়াল ভিউ দিতেন পৃথিবীর আর কি। তো তিনি আমাকে গল্প কিভাবে সুন্দর করে বলতে হয় সেটাও তিনি শিখিয়েছিলেন, হয়তো সেটি আমার মাথায় ছিল। সব মিলে হয়তো একটা সময় আমার গল্প লেখার ইচ্ছা জেগে উঠেছিল। লেখার যেই তত্ত্ব নিয়ে বা উপাদ্য নিয়ে আসলে আপনি লেখালেখি শুরু করেছিলেন, বা আপনাদের সময়ে যে গুণী মানুষেরা লেখালেখি শুরু করেছিলেন, এখনকার সময়ে তরুণ প্রজন্মের মাঝে আসলে ওই চাহিদাটা কতটা দেখেন, যে তারা আসলে লেখালেখির প্রতি কতটা আগ্রহ হচ্ছে? না, প্রচুর আগ্রহ আছে। আমি কালীয় কলম নামে একটা পত্রিকার সম্পাদক মণ্ডলীর সভাপতি। তো প্রতি মাসে হয়তো 10 থেকে 12টা গল্প আমি পাই। তার বেশিরভাগ তরুণরা লিখছে, এবং 2-3টে গল্প এমন মনে দাগ কেটে ফেলে যে আমি না ছাপিয়ে পারি না। ফলে আমি যদি একটা অনুপাতেও যাই, তাহলে বলবো যে 30% লেখক ভালো লিখছেন। তো 30% লোক যে কোনো দেশের ভালো লিখছেন, এটা বলাই তো মনে হয় যে সাহিত্যের একটা মান আমাদের আছে। আমি আমাদের সাহিত্য নিয়ে খুবই আশাবাদী।
তরুণদের হাত ধরে নতুন নতুন চিন্তাভাবনা বিকশিত হচ্ছে, নতুন ধরন ধারায় লিখছেন, পরীক্ষা নিরীক্ষা প্রচুর হচ্ছে। আমি অনেক বেশি পড়ি, যার জন্য নিজের গল্প থেকেও আমি অন্যের গল্প পড়তে পছন্দ করি। এবং আমি দেখি যে না, খুবই শূন্যস্থানে আর নেই, আমরা অনেক দূর চলে গেছি। আমি আশা করি আমরা আরও এগিয়ে যাব। আমরা আসলে ভালো দিকটাই বেশি আলোচনায় আনতে চাই, অবশ্যই আমাদের সেটাই ইচ্ছে। তরুণদের মাঝে থেকে আপনি নিজেকে কতটা তরুণ ভাবেন? আমার মনের দিক থেকে আমি অবশ্য তরুণ আছি, কারণ প্রতিদিন যাদের সঙ্গে আমার দেখা হয় এই বিশ্ববিদ্যালয়ে 18 থেকে 24 বছর বয়স। এখন তাদের মতো যদি আমি ভাবতে না পারি তাহলে তো আমি একেবারে সেকেলে হয়ে যাব। তো ওদের সঙ্গে তাল মেলাতে গিয়ে আমি দেখি যে আমার ওই তারুণ্যতা রয়ে গেছে মনের ভিতর। আমরা যখন ছোট ছিলাম তখন নানান ঈদ সাহিত্য নিয়েও পড়তাম, পেপার পত্রিকায় আসতো, এবং আপনারা যখন ছিলেন তখন আরও বেশি আসতো। এখনকার সময় আসলে ঈদ সাহিত্যের বিষয়টা কি একটু পিছিয়ে গেছে বা হারিয়ে যাচ্ছে? আমি যখন স্কুলে পড়তাম তখন তো শুধু বেগম পত্রিকায় ঈদ সংখ্যা বেরোতো এবং সব লেখিকাদের ছবি থাকতো, যার জন্য খুব জনপ্রিয় ছিল। যাই হোক, তারপরে এক সময় বিচিত্রা, বিচিন্তা, অন্যদিন এরা যখন শুরু করলো, এখন তো প্রত্যেক পত্রিকাই করছে। ফলে হচ্ছে কি, লেখালেখির বিস্তারটা ঘটেছে। মান যে সবসময় উন্নত হয় তা নয়। আমার কথা হচ্ছে মান নিয়ে আমি অত খুঁতখুত করি না। তো আমি খুব আশাবাদী যে আমাদের ঈদ সাহিত্য এক ধরনের নতুনত্ব দেয় সবসময়, সেটি যেন জারি থাকে। তাহলে হবে কি, ওই লিখিত মাধ্যমটা, এখন তো ছাপার মাধ্যম, লিখিত মাধ্যম উঠে যাচ্ছে, অন্তত সেটি যেন অনেক দিন টিকে থাকে, সেটি সম্ভব হবে। আপনি সত্যিকারই আশাবাদী একজন মানুষ, ইতিবাচক একজন মানুষ, এবং সেই স্বপ্নেও আমরাও সবাই বাঁচতে চাই। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে। আপনাকেও ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। এবং ঈদের সেই মুহূর্তগুলোকে আসলে আমরাও ধারণ করতে চাই। আপনি ভীষণ ভালো থাকবেন, আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকছে। ঈদ মোবারক। আপনাকেও ঈদ মোবারক, যারা দেখছেন দর্শক শ্রোতা তাদেরকেও ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। কিংবদন্তির কথা থেকে কথা বলছিলাম জীবন্ত একজন কিংবদন্তির সাথে। সবসময় জীবনে এমন মানুষের সন্ধান পাওয়া যায় না, জীবনে এমন মানুষগুলো বারে বারে আমাদের কাছে ফিরে আসে না। যখন ফিরে আসেন তখন তাদেরকে আমরা খুব কাছে নিজের করেই রাখতে চাই। আশা করছি আগামী পর্বতেও আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ঈদ মোবারক।